রাতের নীরবতা যেন ভাঙে না, কিন্তু আমার ভেতরে অস্থিরতা থামছিল না। ঘরের জানালা দিয়ে বাইরে তাকালে শুধু অন্ধকারই দেখা যায়, আর সেই অন্ধকারে আমি যেন আমার জীবনের পরবর্তী অধ্যায়টা পরিষ্কারভাবে দেখতে পারতেছিলাম। তারা ভাবছে আমি ভেঙে পড়েছি, ধীরে ধীরে মেনে নিচ্ছি সবকিছুই, কিন্তু সত্যিটা ছিল ঠিক উল্টো। আমি প্রস্তুত হচ্ছিলাম। পরদিন সকালে বাড়ির পরিবেশ আগের মতোই ছিল, কিন্তু আচরণগুলো বদলে গিয়েছে। সায়ন্তিকা এখন আমাকে দেখলে একটু বেশি আত্মবিশ্বাসী হয়ে কথা বলে, যেন সে এই বাড়ির প্রশাসক হয়ে গেছে। শাশুড়ি তরুলতা রহমানও মাঝে মাঝে এমনভাবে তাকান যে আমার উপস্থিতি এখানে অস্বস্তির কারণ। আর রায়হান, সে আগের মতোই চুপচাপ, কিন্তু তার চোখে এক ধরনের হিসাবি নজর, সবকিছুই মাপছে, যাচাই করতেছে। আমি চুপচাপ নিজের মতো চলতে লাগলাম, তাদের কথায় প্রতিক্রিয়া দেখানো কমিয়ে দিলাম, কারণ আমি জানতাম এখনই সময় পর্যবেক্ষণের। সেদিন দুপুরে সায়ন্তিকা আমাকে ডেকে বলল, তুমি আজ থেকে মাসের ভাড়া দিও। কিভাবে দেবে সেটা ঠিক করছো তো? আমি শান্তভাবে বললাম, মাসের শেষেই দিব। সে একটু অবাক হলো, হয়তো ভেবেছিল আমি তাড়াহুড়ো করে কোনো একটা অজুহাত দেব। ঠিক আছে, সে বলল, কিন্তু সময় মতো না দিলে সমস্যা হবে। আমি শুধু মাথা নাড়ালাম। এই কথার মধ্যে আমি একটা জিনিস পরিষ্কারভাবে বুঝলাম, তারা এখন আমাকে চাপের মধ্যে রাখতে চাইতেছে, মানসিকভাবে কোণঠাসা করতে চাইতেছে। ভাড়া বিষয়টা তাদের কাছে টাকা নয়, এটা একটা অস্ত্র। সেদিন বিকেলে আমি বাইর হলাম মেহেরিনের সঙ্গে দেখা করার জন্য। শহরের একটা ছোট কফি শপে আমরা বসেছিলাম। সে আমার সামনে ফাইলটা খুলে রাখলো। তুমি জানো, এটা খুব শক্ত কেস, সে বলল। যদি তারা একবারও বুঝতে পারে বাড়ির আসল মালিকানা তোমার, তাহলে তারা আক্রমণ শুরু করবে। আমি বেশ শান্ত গলায় বললাম, ওরা ইতিমধ্যে আক্রমণ শুরু করেছে, শুধু এখনো জানে না। মেহেরিন আমার দিকে তাকালো। তুমি কি চাও আমি এখনই আইনজীবীর মাধ্যমে নোটিশ পাঠাই? আমি কিছুক্ষণ চুপ রইলাম, তারপর বললাম, না, এখনো না। আমি চাই তারা নিজেদের জালে নিজেরা আরো গভীরভাবে জড়াক। সে একটু অবাকই হলো। তুমি খুব ঠান্ডা হয়ে গেছো, সে বলল। আমি হালকা হেসে বললাম, না, আমি শুধু পরিষ্কারভাবে দেখতে শিখেছি। সেদিন রাতে বাড়িতে ফিরে দেখলাম পরিবেশ একটু আলাদা। ড্রয়িং রুমে সায়ন্তিকা আর রায়হান খুব নিচু স্বরে কথা বলতেছে। আমি দরজার পাশে দাঁড়িয়ে তাদের কথাগুলো শুনেই নিলাম। ও কিন্তু খুব শান্ত, সায়ন্তিকা বলল। এটা ভালো লক্ষণ না। রায়হান বলল, শান্ত মানুষ খুবই বিপজ্জনক হয়, ওর কাছে কোনো অপশন নেই। তুমি নিশ্চিত তো? হ্যাঁ, মাসের শেষে ভাড়া দিতে না পারলে ও নিজেই বের হয়ে যাবে। আমি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে এলাম। তাদের ধারণা আমি বাধ্য হব, কিন্তু তারা বুঝতে পারছে না আমি বাধ্য হচ্ছি না। আমি অপেক্ষা করছি। পরদিন সকালে বাড়িতে একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটলো। গেটের কাছে কালো গাড়ি এসে থামলো। ড্রাইভার নেমে এসে বলল, তুলির রহমান ম্যাডাম কি এখানে থাকেন? শাশুড়ি তরুলতা রহমান এসে দাঁড়ালেন। আমি নিচে নামতেই দেখলাম সবার চোখ আমার দিকে। গাড়ি থেকে নেমে এলেন একজন মানুষ, আইনজীবী, তার হাতে ফাইল। তিনি শান্ত গলায় বললেন, আমি আপনাদের সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। এই কথাটা শোনার সাথে সাথে ড্রয়িং রুমের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে গেল। সায়ন্তিকা প্রথমে হাসার চেষ্টা করলো। আমাদের কোনো লিগ্যাল ইস্যু নেই, আইনজীবী তার দিকে তাকিয়ে বললেন। ভয় পাচ্ছ? রায়হান ধীরে ধীরে উঠে দাঁড়ালো। কে পাঠিয়েছে আপনাকে? আমি শান্ত গলায় বললাম, আমি। এই একটা শব্দ পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। শাশুড়ি তরুলতা রহমান যেন প্রথমবার বুঝতে পারলেন কিছু একটা ভুল হয়েছে। সায়ন্তিকা মুখের হাসিটা ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো, আর রায়হানের চোখে প্রথমবারের মতো দেখা গেল উদ্বেগ। আমি ধীরে ধীরে বললাম, তোমরা ভেবেছিলে আমি এখানে অতিথি, কিন্তু আমি কখনোই অতিথি ছিলাম না। আইনজীবী ফাইল খুলে টেবিলে রাখলেন। এই বাড়ির রেজিস্ট্রেশন অনুযায়ী তিনি বললেন, একমাত্র বৈধ মালিক তুলির রহমান। এই কথা শেষ হতে ঘরের ভেতর যেন সময় থমকে গেল। সায়ন্তিকা চিৎকার করে বলে উঠল, এটা মিথ্যা। রায়হান ধীরে ধীরে আমার দিকে তাকিয়ে এগিয়ে এলেন। তুমি এতদিন কিছু বলনি কেন? তার গলায় রাগ আর অবিশ্বাস মিশেছিল। আমি বললাম, কারণ আমি দেখতে চেয়েছিলাম তোমরা কত দূর যেতে পারো। ঘরটা আরো নীরব হয়ে গেল। আমি ধীরে ধীরে এগিয়ে এসে বললাম, ভাড়া এখনো কি দিতে হবে? এই প্রশ্নের পর সায়ন্তিকার মুখ সম্পূর্ণ ফ্যাকাশে হয়ে গেল, কারণ এখন খেলা বদলে গেছে। কারণ আমি এখন আর ভাড়াটে না, আমিই মালিক। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা ছিল একটা সংগৃহীত গল্পের তৃতীয় অংশ। প্রথম দুই অংশ আমার পেজে পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।